সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন বর্তমান সময়ে রমনা পার্ক বা ঢাকায় যেসব বিনোদন পার্কগুলো আছে, ভোরবেলায় সেখানে বিপুল সংখ্যক মানুষ হাঁটতে বের হন। এদের অধিকাংশই মাঝবয়সী অথবা বয়স্ক মানুষ। এদের ভিড়ে ইয়াং মানুষের ভিড়ও খুব কম, একথা বলা যাবে না। যারা হাঁটতে বের হন তাদের দিকে তাকিয়ে অনেকেই হয়তো ভাবেন যে ওনার কি ডায়াবেটিস আছে কি না। অর্থাৎ ডায়াবেটিস রোগটি আমাদের জীবনযাত্রা, সমাজ এবং পরিবারের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে আমরা এখন ডায়াবেটিস ভিন্ন একটি ফ্যামিলি এক্সিস্ট করতে পারে এটা ভাবতেও পারি না। তার মানে যা দাঁড়াচ্ছে, দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাচ্ছে। এবং বাড়াটা শুধু রোগের কারণে হচ্ছে তা না, এর পিছনে অনেকগুলো কারণ দায়ী, যার কিছুটা পারিবারিক, কিছুটা পারিপার্শ্বিক, কিছুটা আমাদের অভ্যাসগত। আসলে ডায়াবেটিস জিনিসটা কি? আমরা সহজ ভাষায় যেটি জানি, রক্তে গ্লুকোজের মাত্রা বা বাংলায় যদি আমরা বলি যে শর্করা মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। তার মানে আমাদের রক্তে শর্করা থাকে। হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষের রক্তে একটা নির্দিষ্ট মাত্রায় গ্লুকোজ থাকবে এবং সেই গ্লুকোজ যদি কোনো কারণে বেড়ে যায়, আমাদের শরীর তার নিজস্ব প্রক্রিয়ায় সেই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর জন্য হয়তো সবার ডায়াবেটিস হয় না, কিন্তু যে সকল মানুষের ক্ষেত্রে এই গ্লুকোজকে নিয়ন্ত্রণের ক্ষমতাটা আমাদের শরীরে থাকে না, তাদের ক্ষেত্রে রোগটাকে বলা হয় ডায়াবেটিস। এটা সবসময় ইনসুলিন কম থাকার কারণে হবে ব্যাপারটা তা নয়। কোনো কোনো ক্ষেত্রে 100% ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণেও ডায়াবেটিস হতে পারে, যেটাকে আমাদের ভাষায় আমরা টাইপ 1 বলে থাকি। তাই আপনার রক্তের শর্করা মাত্রা বেড়ে গিয়ে থাকলে সেটাই যে ডায়াবেটিস, ব্যাপারটা তা নয়। দেখতে হবে সেটা পারসিস্টেন্টলি বেশি থাকে কিনা। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় পাই যাদের রক্তের গ্লুকোজের মাত্রা অনেক বেশি, সেগুলো হয়তোবা টাইপ 1 ডায়াবেটিস হিসেবে পরিগণিত হতে পারে। তাহলে ডায়াবেটিসের কি কি লক্ষণ পেলে আপনি নিজেকে ডায়াবেটিস আছে কিনা ভাবতে শুরু করবেন অথবা সতর্ক হবেন, সেগুলো একটু জেনে নেওয়া যাক। যদি আপনি হুট করে লক্ষ্য করেন আপনার শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, আপনার ক্ষুধা বেড়ে যাচ্ছে, আপনার বারবার প্রস্রাব হচ্ছে, খুব ক্লান্তি বোধ করছেন, কারোর ক্ষেত্রে সারাদিন খুব ঝিমুনি কাজ করে, কর্মস্পৃহা হারিয়ে যাচ্ছে, বারবার কোনো চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তখন আপনি সতর্ক হতে হবেন যে আপনার ডায়াবেটিসের লক্ষণগুলো ধরা পড়ছে কিনা। আমাদের দেশে অনেক মানুষকে আমরা পাই যারা বহুদিন ধরে দুর্বলতার রোগে ভুগছেন, বিভিন্ন দোকানদারের কাছ থেকে ভিটামিন খাচ্ছেন, অনলাইন থেকে নানা ধরনের প্রোডাক্ট খাচ্ছেন শক্তির জন্য, কিন্তু তিনি শক্তি ফিরে পাচ্ছেন না। এই জাতীয় রোগীদের মধ্যে একটি বড় অংশ কিন্তু ডায়াবেটিসে ভুগছেন, তারা হয়তো জানেনও না। এর পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে বাজারে প্রচলিত গ্লুকোমিটারগুলোর উপর অতিরিক্ত বিশ্বাস। তাই যে লক্ষণগুলো আমরা আলোচনা করলাম, যদি এর কোনো লক্ষণ আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিকটস্থ যে কোনো হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে খালি পেটে, ভরা পেটে ব্লাড গ্লুকোজের যে পরীক্ষাটি আছে সেটা খুব সহজে করে নিতে পারেন। সেই রিপোর্টের মাত্রা যদি খালি পেটে 7 বা তার বেশি এবং খাওয়ার 2 ঘন্টা পর অর্থাৎ ভরা পেটে যদি 11.1 বা তার বেশি আসে, তাহলে ধরে নিতে হবে আপনার ডায়াবেটিস হচ্ছে। যদি এর চেয়ে কম মাত্রায় থাকে, সেটা নর্মাল হতে পারে, আবার প্রি ডায়াবেটিসও হতে পারে। তাই আপনার রিপোর্ট নর্মাল, প্রি ডায়াবেটিক নাকি ডায়াবেটিস, সেটা আপনার চিকিৎসক আপনাকে পরিষ্কার করে বলে দিতে পারেন। আমাদের দেশের অনেক মানুষের একটি ধারণা আছে ডায়াবেটিস হলে ওষুধ খেতে হয় না, হাঁটলেই হয়। কথাটা আংশিক সত্য, আংশিক মিথ্যা। কারণ আপনি হেঁটে ডায়াবেটিস কমাবেন এটা পুরোপুরি যৌক্তিক নয়। হাঁটাচলা করা অর্থাৎ যেটাকে আমরা পরিশ্রম বা ব্যায়াম করা বলি, এটা কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা নয়, এটা ডায়াবেটিসের চিকিৎসার একটি অংশ। একজন ডায়াবেটিক রোগী যেমন তার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হয়, তার খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হয়, এই হাঁটাচলা বা লাইফস্টাইল চেঞ্জটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসাকে অ্যাসিস্ট করে। তাহলে কেন আমরা হাঁটতে বলি? একজন ডায়াবেটিস রোগীর স্থূলতার সমস্যা থাকতে পারে, তার প্রেশারজনিত সমস্যা থাকতে পারে, তার কার্ডিয়াক ডিজিজ থাকতে পারে। এই সমস্ত রোগে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে বলি, এই এক্সারসাইজ বা সকালে যে হাঁটার অভ্যাসগুলো সেই রোগীকে স্থূলতা বা জাতীয় রোগগুলোর প্রকোপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। এবং আপনি যদি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, আপনাকে হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে। তাতে অনেক সময় খুব অল্প ওষুধে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
কারণ স্থূলতা ডায়াবেটিসের সমস্যাগুলোকে আরও প্রকোপ করে বাড়ায়। ডায়াবেটিসের চিকিৎসার বহু ধরন রয়েছে। কখনো একজন রোগীর চিকিৎসা তার পার্শ্ববর্তী ডায়াবেটিস রোগীর চিকিৎসার সাথে মিলবে না। তাই দয়া করে আপনার ঘরের কোনো মানুষ ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছেন, আপনি কারো পরামর্শ ছাড়াই সেই ওষুধ খাওয়ার মতো খুব বাজে অভ্যাস থেকে বিরত থাকবেন। কারণ কোনো ওষুধ কারোর জন্য যেটা খুব উপকার হতে পারে, তার পাশের মানুষটার জন্য সেটা বিষের ন্যায় কাজ করতে পারে। আপনার চিকিৎসকই একমাত্র ভালো জানবেন কোন ওষুধটি আপনার জন্য উপযুক্ত। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আপনার ডায়াবেটিস ধরা পড়া মানে কিন্তু আপনার লিভার কিডনি নষ্ট হয়ে যাবে ভয় পাওয়া নয়। অনেক ডায়াবেটিক রোগীরা বছরের পর বছর সুস্থ থাকছেন, তার লিভার কিডনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকছে। এটা শুধুমাত্র চিকিৎসকের ক্রেডিট নয়, এটা যে রোগী চিকিৎসা নিচ্ছেন তারও ক্রেডিট। কারণ তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করে তার লাইফস্টাইল, তার ঔষধ, তার নিয়মকানুনগুলো মেনেই তার সম্পূর্ণ শরীরটাকে সুস্থ রাখছেন। ডায়াবেটিস বেড়ে গেলে ওষুধ বেড়ে যায়, কমে গেলে কমে যায়, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আমাদের অনেক রোগীদের মধ্যে আমরা পাই। যেমন যারা বলেন উনি ইনসুলিন হয়তো ব্যবহার করছেন, ডায়াবেটিস বাড়লে উনি বাড়িয়ে নেন, কমলে উনি কমিয়ে নেন। এই ধারণাটা ঠিক নয়। আপনার চিকিৎসক আপনাকে যেই ডোজে ইনসুলিন দেবেন, আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই ডোজটাকে কখনোই বাড়াবেন না অথবা কমাবেন না। আপনি যদি ইনসুলিন কমান, ডায়াবেটিস অটোমেটিক্যালি বাড়বে। ইনসুলিন যদি বাড়ান, ডায়াবেটিস অটোমেটিক্যালি কমবে। অর্থাৎ আপনার ডায়াবেটিসটা অলওয়েজ ফ্লাকচুয়েট করতে থাকবে। আমরা এটা চাই না। আমরা আপনার ডায়াবেটিসটাকে স্টিডি রাখতে চাই। তাই পরামর্শ ছাড়া কোনো ওষুধের ডোজ কারো কথায় নিজে নিজে বাড়াবেন না অথবা কমাবেন না। অনেক রোগীদের ধারণা, বিশেষ করে আমাদের এই পারিপার্শ্বিক যে পরিবেশ, আমাদের এই সামাজিকতায় অনেক রোগীর ধারণা ইনসুলিন শুরু করা মানে জীবন শেষ। কিন্তু জেনে অবাক হবেন, ডায়াবেটিসের যত ঔষধ আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ ওষুধ হচ্ছে ইনসুলিন, যার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না। তাই আপনার চিকিৎসক যদি আপনাকে ইনসুলিন নেওয়ার ব্যাপারে কোনো কথা বলে থাকেন, তবে ধৈর্য সহকারে তার কথা এবং যুক্তিগুলো শুনবেন। অন্ধ যুক্তির শিকার হয়ে চিকিৎসকের পরামর্শে ইনসুলিন নেওয়াটাকে বন্ধ না করে তার কথা শুনে প্রয়োজনে রেগুলার ইনসুলিনটা ব্যবহার করবেন। ইনসুলিনের পাশাপাশি ডায়াবেটিসের অনেক ট্যাবলেট আছে। কোনো ট্যাবলেট খালি পেটে খেতে হয়, কোনো ট্যাবলেট ভরা পেটে খেতে হয়, কোনো ট্যাবলেট একবেলা খেতে হয়, কোনো ট্যাবলেট দুবেলা খেতে হয়। তাই আপনি কোন ট্যাবলেট কখন কিভাবে খাবেন, কোনটা খাবারের আগে খাবেন, কোনটা খাবারের পরে খাবেন, অবশ্যই স্পষ্টভাবে বুঝে নেবেন। ডায়াবেটিসের ওষুধে ভুলবশত খাওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটি ভুল ওষুধের কারণে আপনার ডায়াবেটিসের লক্ষণগুলো বেড়ে গিয়ে আপনি খারাপ হয়ে যেতে পারেন, অথবা ডায়াবেটিস কমে গিয়ে হাইপোগ্লাইসেমিক কোমাও চলে যেতে পারেন। ডায়াবেটিস রোগীদের ওষুধের পাশাপাশি খাবারের যে খাদ্যাভ্যাস, সেটিকে সুস্থভাবে আপনাকে গড়ে তুলতে হবে। নিয়ম মেনে বারবারে খাওয়া, অল্প পরিমাণে খাওয়া, যে খাবারগুলো নিষেধ সে খাবারগুলোকে এড়িয়ে চলা, এই অভ্যাসগুলো আপনাকে গড়ে তুলতে হবে। আধুনিক জীবনযাত্রায় ওষুধেরও আধুনিকতা এসেছে। এখন এমন অনেক ডায়াবেটিসের চিকিৎসা এসেছে যেখানে আমরা একটি পেশেন্টকে সপ্তাহে একদিন ইনসুলিন সদৃশ্য ওষুধ ব্যবহার করে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ওষুধটি ইনসুলিনের মতো নিতে হয়, কিন্তু এটি ইনসুলিন নয়। এই জাতীয় ওষুধের অনেকগুলো সুবিধা থাকে, যেমন সিমাগ্লুটাইড, টিরজাপাটাইড এখন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ডায়াবেটিস রোগীদের একটি বড় অংশ স্থূলতায় ভোগেন, এবং এই স্থূলতার কারণে ডায়াবেটিসের পাশাপাশি তাদের কোলেস্টেরল, স্লিপ অ্যাপনিয়া, কার্ডিয়াক ইস্যুস, স্ট্রোক ইস্যুসগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এই জাতীয় ওষুধগুলো স্থূলতা কমাতে সাহায্য করে। অনেকের মনে এই জাতীয় ওষুধ নিয়ে অনেক ভীতি কাজ করে। ওষুধগুলো সাধারণত সম্পূর্ণ নিরাপদ, তবে এটি আপনার জন্য নিরাপদ কিনা এটার সিদ্ধান্তদাতা আপনার চিকিৎসক। তাই কারো দেখা দেখি এই ওষুধগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন। ডায়াবেটিস চিকিৎসায় যে ধরনের কমপ্লিকেশনগুলো হয়, সেই কমপ্লিকেশনগুলো চাইলে আগে থেকে ডিটেক্ট করা সম্ভব, কিন্তু সেটা কত আগে ডিটেক্ট করা সম্ভব সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত রেগুলার ডাক্তারকে দেখাচ্ছেন তার উপর। বছরে একবার চোখ চেক আপ করা, ডায়াবেটিক ফুট ডেভেলপ করছে কিনা পায়ের সেন্সেশনগুলো চেক করা, বছরে মিনিমাম একবার কিডনি বা হার্টটা চেক আপ করা, এগুলো আপনার চিকিৎসার একটি অংশ।
অনেক রোগী মনে করেন আমি তো একবার হার্ট পরীক্ষা করেছি, আমার হয়তো পরীক্ষা করার প্রয়োজন নেই, বা আমি তো কয়দিন আগে কিডনি চেক করলাম, আবার গত বছর কিডনি চেক করেছি, আবার কিডনি চেক করার কি দরকার। ইস্যুটা বারবার পরীক্ষা করা নয়, ইস্যুটা আপনার ডায়াবেটিসের কারণে বা আপনার খাওয়া ওষুধগুলোর কারণে আপনার কিডনির কার্যক্ষমতা কোনো কারণে কমে যাচ্ছে কিনা সেটিকে মনিটর করা। আপনি যদি আপনার রিপোর্টগুলো একটি ফাইলে জমিয়ে রাখেন এবং প্রতি বছর রিপোর্টগুলো দিনে বা মাসে কোনো একদিন চেক করে দেখেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার প্রোগ্রেসটা নিজের চোখে দেখতে পাবেন। সেখানে হয়তো চিকিৎসকের ব্যাখ্যাই করতে হবে না আপনি আগের চেয়ে ভালো আছেন নাকি আপনার স্ট্যাটাস আগের চেয়ে খারাপ হচ্ছে। ডায়াবেটিক পেশেন্টদের অনেকেই আমাদের কাছে আসেন গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে, বিশেষ করে বয়স্ক মানুষেরা যারা রেগুলার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হচ্ছে না। তাদের বুকের নিচে ব্যথা করে, বিশেষ করে অনেকের ভাষায় খাঁচার নিচের অংশটাতে ব্যথা করে। এই জাতীয় লক্ষণ ডায়াবেটিক রোগীদের মধ্যে খুব কমনলি আমরা পাই। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার অনেকদিন যাবৎ যদি ডায়াবেটিস থাকে, আপনার বয়স যদি 50-এর কোটায় হয়ে থাকে, যে কোনো ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলার আগে অন্তত দুবার ভাববেন। কারণ অনেক কার্ডিয়াক ডিজিজ, বিশেষ করে ইনফিরিয়র এমআই বা হার্টের নিচের দিকে যে হার্ট অ্যাটাকগুলো হয়, এগুলোর লক্ষণ কিন্তু অনেকটা গ্যাস্ট্রিকের ব্যথার মতোই হয়। তাই ডায়াবেটিক পেশেন্ট যদি এই জাতীয় গ্যাস্ট্রিক ইস্যুস ফিল করেন, আগে হার্টের ব্যাপারে ভাবুন, তারপরে আপনি গ্যাস্ট্রিকের ব্যাপারে ভাবুন। কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তাই ডায়াবেটিস হলে ঘাবড়ানোর কিছু নাই। ডায়াবেটিস জীবননাশী রোগ, কথাটা আংশিকভাবে সত্য, কিন্তু এই জীবননাশী রোগকেও সাথে নিয়ে আপনি সুন্দর জীবনযাপন করতে পারেন যদি আপনি নিয়মিত আপনার লাইফস্টাইল, আপনার ঔষধ এবং চিকিৎসকের পরামর্শগুলো মেনে চলেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডায়াবেটিসকে জয় করে সামনে এগিয়ে যান।